Yes, sir. Yes. আচ্ছা, তো আমরা আজকে অঙ্ক শুরু করার আগে একটু ওই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা ওই চ্যাপ্টারে যাব, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলি, আপনারা তো 11 তারিখ থেকে তো লকডাউন উঠে যাচ্ছে, এখন আপনারা কি অনলাইন অফলাইন ক্লাস শুরু করবেন? আচ্ছা, তাকে তো পরে আলোচনা করি। স্যার, হ্যাঁ, 11 তারিখ খুলে দিবি যখন, তো শনিবার থেকে শুরু করবো আর কি। মানে 11 তারিখ পরে সপ্তাহ শনিবার থেকে শুরু করবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই, 11 তারিখ আমিও পারবো না অবশ্য, আমাদের কাজ আছে একটু। আর করলে শনিবার থেকে বা শুক্রবার থেকে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস করবো আর কি, ঠিক আছে? দেখ, আর হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, ওই আমি তো গ্রুপে পোস্ট করব, তো কয়েকজন গ্রুপে নাই, বুঝছেন? মানে ধরো ওই যে রায় আছে, তারপর শুভনীতা, ওরা গ্রুপ থেকে, ওদের নাকি মোবাইলে কি প্রবলেম হয়েছে, গ্রুপে নাই, ঠিক আছে? আপনারা একটা কাজ করবেন, আমি জাস্ট ইনফর্ম করার পর আপনারা কি ওদেরকে জানিয়ে দেবেন যে ক্লাস, অফলাইন ক্লাস শুরু হবে 11 থেকে, এই ইয়া থেকে, তোমার ওই 13 তারিখ থেকে, ঠিক আছে? মানে আমি জানাবো, গ্রুপে জানিয়ে দেবো, আপনারা গ্রুপের এসএমএস একটু, যারা যারা ক্লাসে অ্যাবসেন্ট নাই, প্রেজেন্ট নাই, ওদেরকে একটু বলে দেবেন, ঠিক আছে? আসেন, আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলেছি এখানে, ঠিক আছে? তো আমি গত ক্লাসে আপনাদেরকে একটা লেকচার পাঠিয়েছি, আপনারা পেয়েছেন, অনেকে ক্লাসটা আগে করছেন, তারা পাইছেন, যারা করেননি তাদের জন্য। তো আমি একটু হালকা করে আগে মুনাফা জাতীয় লেনদেন কি জিনিস, কি মূলধন জাতীয় লেনদেন জিনিসটা কি, এগুলো একটু আলোচনা করি, তারপর আমরা অঙ্কে যাব, ঠিক আছে? দেখেন, আমাদের ফার্স্ট কথা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বের করতে বলছে, কারণ মূলধন জাতীয় প্রাপ্তি যে কথা, মূলধন জাতীয় আয় বলতে একই বুঝায়। তো মূলধন জাতীয় প্রাপ্তি বলতে বুঝে যে সকল প্রাপ্তি আমরা বর্তমানে পাবো, কিন্তু ভবিষ্যতে এটা টাকা আমাকে শোধ করতে হবে, অথবা ওই টাকার জবাবদিহিতা করতে হবে, তখন সে টাকাটাকে বলা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন ধরেন, আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেন, তাহলে সেই ঋণের টাকা অবশ্যই আপনাকে ভবিষ্যতে শোধ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি বর্তমানে একটা ঋণ নিলে ঋণের টাকাটা অবশ্যই ভবিষ্যতে 5 বছর, 10 বছর বা 15 বছর পর টাকাটা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে, তাহলে সুতরাং এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তারপর যেমন মূলধন, মূলধন আমার জন্য কেন মূলধন জাতীয় প্রাপ্তি? কারণ দেখেন, আমরা জানি, শুরু থেকে আপনাদেরকে পড়িয়ে এসেছি, মালিক আর প্রতিষ্ঠান কিন্তু ভিন্ন সত্তা। তাহলে মালিক যখন একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, সে অবশ্যই সে বিনিয়োগের বিপরীতে, মূলধনের বিপরীতে আয় আশা করবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা সে পাবে, সেটা নিশ্চয়ই সে আশা করতে পারে। তার মানে কি, এখানে একটা জবাবদিহিতার প্রশ্ন আসতেছে, সেজন্য এখানে এটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। মূলধন জাতীয় প্রাপ্তি সাধারণত তিনটা, আমি কালকে লেকচারের মধ্যে একটা আইটেম লিখতে ভুলে গেছি। মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় বলতে তিনটাকে বোঝায়। যদিও মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে, তবে এই পার্থক্যটা আপনারা এখন না জানলেও চলবে, ঠিক আছে? তো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে তিনটা, কি কি? গৃহীত ঋণ, মানে যে কোনো প্রকার গৃহীত ঋণ, সেটা ব্যাংক থেকে ঋণ হতে পারে, বন্ধকি ঋণ হতে পারে, যে কোনো প্রকার ঋণ আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। এছাড়া মূলধন, অঙ্কে যদি মূলধন থাকে অবশ্যই মূলধন থাকবে, মূলধন ছাড়া তো কোনো ব্যবসা হয় না, ঠিক আছে? এই দুইটা। আরেকটা হচ্ছে যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে কোনো টাকা পাওয়া যায়, মানে ধরুন আপনার কাছে একটা অফিস সরঞ্জাম ছিল, সেটা আপনি 60,000 টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে এই যে 60,000 টাকা পাইছেন, এটা হচ্ছে আপনার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তবে মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বোঝায়? যে সকল প্রাপ্তি বা যে সকল টাকা বর্তমানে পাওয়া যায়, দীর্ঘমেয়াদে ব্যবহারের উদ্দেশ্যে গ্রহণ করা হয় বা পাওয়া যায়, কিন্তু ভবিষ্যতে ওই টাকা পরিশোধ করতে হয়, তখন সেটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। স্যার, আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তো আপনাদের বই দেখেন, মেইন বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখেন, 3 নম্বর অঙ্কের মধ্যে লেখা আছে মূলধন জাতীয় প্রাপ্তি বের করো। তো আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কি আছে এখানে। আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি এন্ট্রি কয়টা হয় স্যার? মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে এন্ট্রি হয় মাত্র কয়টা? দুইটা, একটা আছে গৃহীত ঋণ, আরেকটা আছে মূলধন। এই তিনটা আইটেম হয়, কি কি? গৃহীত ঋণ, মূলধন, আরেকটা হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত অর্থ। অর্থাৎ কোন কোন অঙ্ক থাকতে পারে যে আসবাবপত্র বিক্রি করে পাওয়া গেল, বা আসবাবপত্র বিক্রি হতে আয়, বা আসবাবপত্র বিক্রি বাবদ প্রাপ্তি, এগুলো তোমার বসবে। তবে বেসিক্যালি এই দুইটা এন্ট্রি বেশি বসে, গৃহীত ঋণ আর একটা হচ্ছে মূলধন। সেটা গৃহীত ঋণও হতে পারে, ব্যাংক ঋণও হতে পারে, বন্ধক ঋণও হতে পারে। আমি কি স্যার বুঝতে পেরেছি মূলধন জাতীয় প্রাপ্তিটা? হাত তুলেন সবাই।
ওকে, এরপর বলছে আমি মুনাফা জাতীয় ব্যয়। আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝায় আপনার বিক্রিত পণ্যের ব্যয়, মানে প্রথমে কি করতে হবে, ক্রয় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করতে হবে এবং ক্রয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ আনতে হবে এখানে, ঠিক আছে, এবং সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। ঠিক আছে, তারপর অন্যান্য খরচগুলো যোগ করতে হবে। যেমন এই অঙ্কে দেখেন, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য অঙ্কে দেওয়া আছে 34,000 টাকা, এটা লিখলাম। তারপরে দেওয়া আছে ক্রয়, ক্রয় কত আছে 1,00,000, এবং বই ফেরত, ক্রয় ক্রয় ফেরত আছে কত টাকা 6,000 টাকা। বই ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা। বই ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা, ঠিক আছে। তাহলে ক্রয় থেকে যদি ক্রয় ফেরত থাকে বা বই ফেরত থাকে সেটা বাদ দিতে হবে, ক্রয় বাদটা থাকলে সেটা বাদ দিতে হবে, যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। যেমন আমাদের এই অঙ্কে বই ফেরত আছে তাই আমরা বাদ দিয়েছি। আচ্ছা গেল। এরপরে জাহাজ ভাড়া আছে, ক্রয়ের সাথে সম্পর্কিত খরচগুলো যোগ হবে। ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ কি কি আছে, জাহাজ ভাড়া আছে, আর মজুরি আছে, আমদানি শুল্ক আছে ইত্যাদি, পরিবহন খরচ আছে, এগুলো যোগ থাকলে যোগ হবে। তো আমাদের এই অঙ্কের মধ্যে জাহাজ ভাড়া আছে তাই আমরা যোগ করেছি। তাহলে যোগ করে আমরা কত পেলাম, যোগ করে আমরা পেলাম কত 1,33,000 টাকা, তিনটা যোগ করে। এখন নিয়ম হচ্ছে এটা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয়, কিন্তু আমাদের আনফরচুনেটলি আমাদের এই অঙ্কের মধ্যে কোনো সমাপনী মজুত পণ্য দেওয়া নেই। সমাপনী মজুত পণ্য আসলে থাকতে হবে বা দিতে হবে এমন কোনো কথা নাও থাকতে পারে। এটা না থাকলে যে আপনাকে কি আনতে হবে বা এরকম কোনো বের করতে হবে এরকম কোনো নিয়ম নেই, না থাকলে আপনি লিখবেন না, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা যোগ করে কি পেয়েছি, বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছি। এবার তার সাথে অন্যান্য পরোক্ষ খরচগুলো যোগ হবে। পরোক্ষ খরচের মধ্যে কি কি থাকবে, যেমন বেতন আমার জন্য একটি খরচ, বরাদ্দকৃত বাট্টা আমার জন্য একটি খরচ, তারপরে মণিহারি আমার জন্য খরচ, আর কুরিন আছে। কুরিন মানে অনাদায়ী পাওনা, গত ক্লাসে করাইছিলাম। কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনার মধ্যে যদি অনাদায়ী পাওনার সঞ্চিত থাকে তাহলে সেটা বাদ দিতে হয়। তাহলে অনাদায়ী কুরিন থেকে আমরা সন্দেহজনক দেনা সঞ্চিতা বাদ দেবো, বাদ দেবে যা থাকবে 1,000 টাকা থাকবে, ঠিক আছে। এবারে চারোটা যোগ করে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে 28,000 টাকা। এটার সাথে যোগ করলে এটা মুনাফা জাতীয় ব্যয় আসবে। স্যার আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? হাত তুললেন সবাই, বুঝছেন কিনা? এই অন্তরা, হ্যাঁ আচ্ছা স্যার বুঝছেন না। আচ্ছা এরপর আসেন, আমাদের অঙ্কটা হচ্ছে এরপর র্যামিল। র্যামিলটা কিভাবে করবেন? আচ্ছা আপনাদের সামনে হাতে পেন্সিল আছে সবার, পেন্সিলটা একটু নেন সবাই, পেন্সিলটা নিয়ে একটু বইয়ের মধ্যে সিডি দাগাবেন, সিডি কোনটা সি কোনটা ডি এটা দাগাবেন, ঠিক আছে। যেমন দেখেন 3 নম্বর অঙ্কে প্রথমটা কি আছে, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য সবসময় খরচ, এটা ডেবিট, ডি দাগান। ক্রয় আমার জন্য খরচ, এটা ডেবিট। বেতন আমার জন্য খরচ, এটা ডেবিট হবে, ঠিক আছে। তারপরে পাওনাদার আমার জন্য দায়, তাই এটা ক্রেডিট। এভাবে বলে বলে করবেন, সবসময় বলে বলে অঙ্কটা যদি করেন আপনার কোনটা পাওনাদার, কোনটা দায়, কোনটা সম্পত্তি সেটাও শেখা হয়ে যাবে, পাশাপাশি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটাও আপনি শেখা হয়ে যাবে, ঠিক আছে। পাওনাদার আমার জন্য দায় তাই এটা ক্রেডিট হবে, দেনাদার আমার জন্য সম্পত্তি তাই এটা ডেবিট হবে, ঠিক আছে। তারপর ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংকে আমার টাকা জমা আছে তাহলে অবশ্যই আমার জন্য সম্পত্তি এটা। আন্তঃফেরত অবলিক দিয়ে লেখা রাখেন বিক্রয় ফেরত, আন্তঃফেরতের পাশে অবলিক দিয়ে লেখা রাখেন বিক্রয় ফেরত, লেখেন সবাই পেন্সিল দিয়ে। আন্তঃফেরতের পাশে অবলিক দিয়ে লেখা রাখেন বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, ঠিক আছে। এটা আমার জন্য ডেবিট দিকে বসবে। বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত সবসময় ডেবিট হবে। ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট হবে, এটা মনে রাখবেন। আচ্ছা তারপর জাহাজ ভাড়া আমার জন্য খরচ, এটা ডেবিট দিকে বসবে। প্রদেয় বিল, সব ধরনের প্রদেয় আমার জন্য দায়, সব ধরনের প্রদেয় আমার জন্য দায়, এটা ক্রেডিট দিকে বসবে, সি হবে এটা, ঠিক আছে। সরি, গৃহীত ঋণ, গৃহীত ঋণ মানে ঋণ, ঋণ নিয়েছে আমি টাকা দিতে হবে তাহলে এটা দায়, এটা ক্রেডিট দিকে বসবে। তারপর দালান কোঠা অবশ্যই আমার জন্য সম্পত্তি, এটা ডেবিট দিকে বসবে। বরাদ্দকৃত বাট্টা এটা আমার জন্য খরচ, ডেবিট দিকে বসবে। মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব বেড়ে যায়, এটা ক্রেডিট দিকে বসবে। বিক্রয় আমার জন্য আয়, এটা ক্রেডিট দিকে বসবে। বই ফেরত আমার জন্য কি, ক্রয়ের বিপরীত এন্ট্রি, ঠিক আছে। ক্রয়, বই ফেরত মানে ক্রয় ফেরত, অবলিক দিয়ে লিখে রাখেন বই ফেরতের পাশে অবলিক দিয়ে লিখে রাখেন ক্রয় ফেরত। বই ফেরতের পাশে অবলিক দিয়ে লিখে রাখেন ক্রয় ফেরত, এটা ডেবিট ক্রেডিট হবে, ঠিক আছে। মণিহারি আমার জন্য খরচ তাই এটা ডেবিট হবে। কুরিন আমার জন্য খরচ তাই এটা ডেবিট।
আর সন্দেহজনক দেনা সঞ্চিতি অবভিয়াসলি ক্রেডিট। পাওনাদারের বার্তা সঞ্চিতি ছাড়া আর অন্য সকল সঞ্চিতি ক্রেডিট। ঠিক আছে, ওকে, একটু পর্যন্ত সবাই বুঝছেন? এটা 3 নম্বর অঙ্ক ক্লিয়ার? খাতায় তুলে ফেল। হ্যাঁ, ব্যাংক জমার উদ্বৃত্ত কি? ব্যাংক জমার উদ্বৃত্ত হচ্ছে আমার জন্য ডেবিট। ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি? ব্যাংকে আমার টাকা জমা আছে, ঠিক আছে। ব্যাংক জমার উদ্বৃত্ত আমার জন্য সম্পত্তি, ডেবিট। আর ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত আমার জন্য দায়, এটা ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। এরপর চলে যান, অঙ্ক নাম্বার 4। ওহি সিরামিক্স পাইছেন সবাই? ওহি সিরামিক্স এর একটা রেয়া মিল দিয়েছে তোমাকে, সেটা করতে হবে। ক নম্বরে বলছে রেয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করে। দেখি তোমরা বলো তো কত হবে না। এটা কিন্তু এখানে করা নাই, আপনারা নিজেরা বলেন। দেখি চট করে বলেন তো কোনটা কোনটা এন্ট্রি হবে না। স্যার, হুম, ব্যাংক উদ্বৃত্ত সমাপনী মজুত পণ্য। হ্যাঁ ঠিক আছে, এই দুইটা আমার জন্য এন্ট্রিতে আসবে না। কেন আসবে না? কারণ এই দুইটা আমার জন্য, এই দুইটা রেয়া মিলে বসে না। ব্যাংক উদ্বৃত্ত বছরের শুরুতে আছে, শুধু ব্যাংক উদ্বৃত্ত থাকলে সেটা বসতো, কিন্তু যেহেতু ব্যাংক উদ্বৃত্ত এক এক দেওয়া আছে তাহলে এটা বছরের শুরুতে, তাই এটা রেয়া মিলে আসবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। ভেরি গুড। এরপর আমরা রেয়া মিলে যাবো। এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, একটু খেয়াল করেন। রেয়া মিলের মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয় আমরা এখন করব। আচ্ছা আসেন। উফ, জীবন। আসেন, আমরা এখানে করব। ফার্স্ট আসেন মূলধন। মূলধন আমার জন্য মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট দিকে বসবে, সি হবে। আচ্ছা, ব্যাংক উদ্বৃত্ত মানে এটা আসবে না। আচ্ছা, পাওনাদার আমার জন্য কি? দায় না? ক্রেডিট। কিন্তু পাওনা মানে আমার জন্য ডেবিট। পাওনা মানে হচ্ছে দেনাদার। পাশে লিখে রাখেন, পাওনা মানে দেনাদার। শুধু পাওনা মানে দেনাদার লিখে রাখেন পাশে, পাওনা মানে দেনাদার। পাওনা মানে দেনাদার লিখছেন। আর দেনা মানে কি? দেনা মানে হচ্ছে পাওনাদার। দেনা মানে পাওনাদার, পাওনা মানে দেনাদার। ব্ল্যাক পকছে, ঠিক আছে স্যার, হয়েছে? বুঝতে পেরেছেন? পাওনা মানে দেনাদার, দেনা মানে পাওনাদার, শুধু দেনা থাকতে পাওনাদার। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর আছে কি? আয়কর। আয়কর আমার জন্য কি? উত্তোলন, এটা ডেবিট দিকে বসবে। ক্রয় আমার জন্য খরচ, ডেবিট দিকে বসবে। বিক্রয়, এটা আয়, ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, প্রাপ্ত ভাড়া, এটাও আমার জন্য আয়, ক্রেডিট দিকে বসবে। তারপর আছে কি? সমাপনী উৎপন্ন, এটা তো আসবে না। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ ভাতা মানে আপনার জন্য খরচ, এটা ডেবিট দিকে বসবে। রপ্তানি শুল্ক আপনার জন্য খরচ, ডেবিট দিকে বসবে। প্রাপ্ত বার্তা, সব ধরনের প্রাপ্ত আমার জন্য আয়, এটা ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, বিনিয়োগ, এটা আমার জন্য সম্পত্তি, ডেবিট দিকে বসবে। আর লভ্যাংশ প্রাপ্তি, এটা আমার জন্য ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, আর আসবাবপত্র হচ্ছে ডেবিট দিকে বসবে, সম্পত্তি। প্রারম্ভিক মজুত পণ্য আমার জন্য খরচ, ডেবিট দিকে বসবে। সমাপনী ব্যাংক জমা আমার জন্য সম্পত্তি, ডেবিট দিকে বসবে। আর আন্তঃফেরত মানে হচ্ছে আমার জন্য বিক্রয় ফেরত, এটাও ডেবিট দিকে বসবে। স্যার একটু বুঝতে কারো অসুবিধা হয়েছে? নো স্যার। ওকে ফাইন। এরপর আমাকে প্রশ্নে কি চেয়েছে? মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মুনাফা জাতীয় আয় আমরা কিভাবে বের করবো স্যার, একটু বলেন তো। আচ্ছা, মুনাফা জাতীয় আয় আমরা কিভাবে বের করব? মুনাফা জাতীয় আয় বলতে বুঝি আমার আয় সমূহ শুধু বসবে এখানে। তো আয় সমূহের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে বিক্রয়,
বিক্রয় হচ্ছে আমার জন্য প্রথম প্রাথমিক মানে প্রধান আয়। বিক্রয় থেকে আন্তঃফেরত বাদ যাবে, মানে বিক্রয় ফেরত। এটা আমি বলছিলাম, ক্রয় থাকলে ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত থাকে বাদ যাবে। অঙ্কের মধ্যে যদি বিক্রয় থাকে বিক্রয় ফেরত থাকে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, তাহলে এখান থেকে বিক্রয় থেকে আন্তঃফেরতটা বাদ যাবে। তারপরে কি কি বসবে? প্রাপ্ত ভাড়া আছে, প্রাপ্ত বাট্টা আছে, লভ্যাংশ প্রাপ্তি আছে, মানে যেগুলো আমার আয় হয়েছে আর কি, এগুলো বসবে এখানে। ঠিক আছে? স্যার বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এরপর হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটা তো একটু আগে করাইছি, সেম অঙ্ক। মুনাফা জাতীয় ব্যয়, প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখবেন, তারপর ক্রয় লিখবেন। তো যেহেতু অঙ্কের মধ্যে ক্রয় ফেরত নাই, তাহলে শুধু ক্রয় বসবে, ফেরতটা বাদ যাবে না। আর সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ যাবে, বাদ গেলে কত থাকবে? 1,33,000 টাকা। ঠিক আছে? এরপর অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে কি কি আসবে? প্রশিক্ষণ ভাতা একটা আছে, রপ্তানি শুল্ক একটা আছে, আর কোনো খরচ নেই, এটা বসে যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের 4 নম্বর অঙ্কটাও শেষ। এরপর চলে যান 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে গেছেন সবাই? মেন বইয়ের 5 নম্বর অঙ্ক আসেন। 5 নম্বর অঙ্কে কতে কি বলছে? মূলধন জাতীয় প্রাপ্তি। দেখি বলেন তো, মূলধন জাতীয় প্রাপ্তি কি কি হবে? মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? একটু আগে বলছি না, মূলধন, কোন প্রকার ঋণ, আর হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত অর্থ। আমার ওই অঙ্কের মধ্যে তো কোথাও সম্পত্তি বিক্রয়জনিত অর্থ নাই, তাই এটা আসবে না। তারপরে কি আছে? মূলধন তো অবশ্যই আছে, মূলধনটা বসবে। আরেকটা দেখেন অঙ্কের মধ্যে একটা ব্যাংক ঋণ আছে না, এটা বসবে। এই মূলধন আর ব্যাংক ঋণ, মোট মূলধন জাতীয় প্রাপ্তিতে 3টা এন্ট্রি বসে: মূলধন, ব্যাংক, কোন প্রকার ঋণ, আরেকটা হচ্ছে সম্পত্তি বিক্রয়ের অর্থ। তো সম্পত্তি বিক্রয়ের কোনো অর্থ তো আমার অঙ্কে নাই, সুতরাং সেটা আসবে না। ঠিক আছে? আর মূলধনটা আছে, ব্যাংক ঋণটা আছে, এই দুটো বসছে। ঠিক আছে স্যার? এরপর আমাকে খ নম্বরে বলছে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ বের করো, মানে সম্পদগুলো লেখো। তাহলে আমার অঙ্কের মধ্যে দেখেন সম্পদ কি কি আছে শুনেন। এখানে একটা অনুত্তীর্ণ বীমা আছে না, অবলিক দিয়ে লেখেন অগ্রিম বীমা। অনুত্তীর্ণ বীমার পাশে অবলিক দিয়ে লেখেন অগ্রিম বীমা। অনুত্তীর্ণ বীমা যে কথা, অগ্রিম বীমা একই কথা, লেখেন, পাশে লিখে রাখেন। আমরা জানি অনুত্তীর্ণ বীমা আমার জন্য সম্পত্তি, অনুত্তীর্ণ বীমা আমার জন্য কি? সম্পত্তি। স্যার এটা সম্পত্তি কেন? খরচের টাকা অগ্রিম হলে সম্পত্তি হয়, খরচের টাকা অগ্রিম হলে সম্পত্তি হবে। ঠিক আছে? ঠিক আছে, খরচের টাকা অগ্রিম হলে সম্পত্তি হবে। আচ্ছা, তারপরে কি আছে? সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র আমার জন্য বিনিয়োগ, এটা আমার জন্য সম্পত্তি। অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন মানে কি? যে কমিশনের টাকা আমি এখনো পাইনি, পাবো, ভবিষ্যতে পাবো, তাহলে এটা আমার জন্য সম্পত্তি। আরেকটা আছে প্রাপ্য হিসাব। আমরা জানি যে কোনো ধরনের প্রাপ্য আমার জন্য সম্পত্তি। ঠিক আছে? তাহলে এটা বসছে। এবার এই সবগুলো যোগ করলে আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে কি? সমাপনী সম্পদ। এবার আসেন সমাপনী দায়। দেখেন, অগ্রিম সম্পত্তি, অগ্রিম খরচ, অনুত্তীর্ণ বীমাটা আমার জন্য কি ছিল? অগ্রিম খরচ। আমরা বলেছিলাম অগ্রিম খরচ আমার জন্য সম্পত্তি, তাহলে বকেয়া খরচ আমার জন্য কি হবে? দায় হবে। এখানে দেখেন এই যে বকেয়া ভাড়া একটা আছে না, এটা আমার জন্য কি হবে তাহলে স্যার? দায়। বকেয়া ভাড়াটা আমার জন্য দায় হবে। কেন দায় হবে? কারণ আমরা প্রশ্নের মধ্যে বলেছিলাম খরচের টাকা যদি অগ্রিম হয় সেটা আমার জন্য সম্পত্তি, আবার খরচের টাকা যদি বকেয়া হয় সেটা আমার জন্য দায় হবে। ঠিক আছে? তাহলে এটা দায়। তারপর অনুপার্জিত রেভিনিউ, পাশে লিখে রাখো, অবলিক দিয়ে পাশে লিখে রাখো অগ্রিম আয়, পাশে লিখে রাখো অগ্রিম আয়। অনুপার্জিত রেভিনিউ মানে হচ্ছে, রেভিনিউ শব্দ বাংলা হচ্ছে আয়, আর অনুপার্জিত মানে কি? যেটা তুমি অগ্রিম পেয়েছো। মানে ধরো তুমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করো, তুমি কাউকে সেবা দিয়ে টাকা নাও। সাপোজ ধরো তুমি একটা পার্লার, তোমার একটা বিউটি পার্লার আছে, তুমি সবার কাছ থেকে সেবা দিয়ে টাকা ইনকাম করো। এখন কিছু কাস্টমার থেকে তুমি অগ্রিম টাকা নিয়ে ফেলছো, অগ্রিম টাকা নিয়ে ফেলছো যে তুমি তাদেরকে কি মানে পার্লারে কাজ করে দিব, এই যে এটা বলে তুমি ওদের থেকে অগ্রিম টাকা নিয়েছো। তাহলে অগ্রিম টাকা যখন নিয়েছো, তাহলে ওদেরকে কাজ করে না দেওয়া পর্যন্ত তুমি ওদের কাছে দায়বদ্ধ আছো। কথাটা আমি বুঝতে পারছি? অর্থাৎ আমি যদি এখন আমার স্টুডেন্ট থেকে 3 মাসের টাকা অগ্রিম গ্রহণ করি, তার মানে কি? আমি যদি মিনিমাম 3 মাস পর্যন্ত আমি ওদেরকে অবশ্যই পড়াতে হবে, যেহেতু আমি ওদের টাকাটা অগ্রিম নিয়ে ফেলেছি। তার মানে কি? ওদেরকে 3 মাস আমাকে সেবা দিতে হবে। কথাটা ক্লিয়ার করতে পারছি?
ঠিক তেমনি যখন কোনো প্রতিষ্ঠান বা যখন কোনো কোম্পানি অগ্রিম কি করে টাকা গ্রহণ করে, সেটা তার জন্য দায় হয়ে যায়। কেন দায় হয়? কারণ যতক্ষণ পর্যন্ত সে ওই সেবাটা তাকে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা দায়ী হিসেবে বিবেচিত হবে। তাহলে অনুপার্জিত রেভিনিউ যে কথা, অগ্রিম আয় একই কথা। অগ্রিম আয় আমার জন্য দায়, এই জন্য এটা দায়ের দিকে বসছে। ব্যাংক ঋণ অবভিয়াসলি দায়। প্রদেয় বিজ্ঞাপন, আমরা জানি যে কোনো প্রকার প্রদেয় আমার জন্য দায়। আর তাহলে যোগ করে যেটা পাবে এটা হচ্ছে সমাপনী মোট দায়। স্যার বুঝতে পেরেছেন? এগুলো করতে করতে হয়ে যাবে, এরকম অনেকগুলো অঙ্ক করাবো, এগুলো করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে বলেছে রেয়া মিল করতে। আচ্ছা, রেয়া মিলটা দেখেন একটু, সবাই পেন্সিল হাতে নেন, পেন্সিল হাতে নেন সবাই। মূলধন আমার জন্য ক্রেডিট, সি হবে এটা। অনুত্তীর্ণ বীমা, একটু আগে বলছি না সম্পত্তি, সম্পত্তি মানে কি ডেবিট, ঠিক আছে। সঞ্চয়পত্র আমার জন্য সম্পত্তি, এটাও ডেবিট। বকেয়া ভাড়া আমার জন্য দায়, এটা ক্রেডিট হবে। অনাদায়ী কমিশন আমার জন্য সম্পত্তি, এটা ডেবিট হবে। অনুপার্জিত রেভিনিউ মানে হচ্ছে অগ্রিম আয়, আমরা একটু আগে লিখেছি অগ্রিম আয় আমার জন্য দায়, এটা ক্রেডিট হবে। সাপ্লাইজ খরচ, খরচ আমার জন্য ডেবিট। ডাকতার এটাও খরচ, খরচ আমার জন্য ডেবিট দিকে বসে। মনিহারি এটাও খরচ, এটা ডেবিট দিকে বসবে। উপযোগ খরচ, উপযোগ খরচ কাকে বলে জানেন? গ্যাস, পানি, বিদ্যুৎ বিল খরচকে একত্রে উপযোগ খরচ বলা হয়। মানে গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল আলাদা আলাদা করে হিসাব না করে এই তিনটাকে একসাথে বলা হয় ইউটিলিটিস বিল বা উপযোগ বিল। কথাটা ক্লিয়ার করতে পারছি? এটা আমার জন্য খরচ, এটা ডেবিট দিকে বসবে। সেবায়, সেবায় মানে কি ইনকাম হওয়া, আয় হয়েছে আমার, আয় হলে ক্রেডিট হয়। ব্যাংক ঋণ আমার জন্য দায়, ক্রেডিট। বাণিজ্যিক খরচ, খরচ তো বলেই দিছে, এটা আমার জন্য ডেবিট হবে। প্রাপ্য হিসাব আমার জন্য সম্পত্তি, এটা ডেবিট হবে। তারপর অভিকর আমার জন্য খরচ, এটা ডেবিট হবে। প্রদেয় বিজ্ঞাপন আমার জন্য দায়, এটা ক্রেডিট হবে। স্যার একটু পর্যন্ত বুঝতে পেরেছি সবাইকে? দাগিয়েছেন সবাই? স্যার প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিটটা খরচের টাকা বকেয়া থাকলে এটা আমার জন্য দায়। প্রদেয় বিজ্ঞাপন মানে কি বিজ্ঞাপনের টাকা দিতে হবে। প্রদেয় শব্দের অর্থ কি? এখন যেটা দিচ্ছি না সেটা ভবিষ্যতে দিতে হবে। তো যেহেতু দিতে হবে তাহলে আমার জন্য এটা দায় না, এই জন্য এটা ক্রেডিট হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে 3, 4, 5 করালাম। আপনারা এই 3, 4, 5 অঙ্কটা খাতা তুলে ফেলবেন। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা 6 থেকে করাবো, 6 করাবো, আর এরপর এক্সট্রা কিছু অঙ্ক থাকলে এগুলো করাবো। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি? কারো কোনো ইয়েস স্যার। কারো কোনো আপত্তি আছে? আজকে তো অনেকজন আসে নাই, জয়িতা আসে নাই, তারপর হচ্ছে ইমো আসে না, একটা কে অবন্তিকা ক্লাসে আসে নাই। আচ্ছা, উদ্যোগ নেন সবাই। স্যার পেয়েছেন সবাই? হয়েছে? সপ্তাহের মধ্যে মানে কি বাংলাদেশের শিল্প, আমরা জানি শিল্প কাকে বলে। স্যার বলেন তো, শিল্প হচ্ছে কি? শিল্প হচ্ছে প্রকৃতি পদার্থ কোন সম্পদকে, সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করে ব্যবহার উপযোগী করাকে বলা হয় শিল্প। শিল্প কাকে বলে? ধরেন একটা নর্মাল প্লাস্টিক আমরা যখন রাস্তায় পড়ে থাকি, এটা কিন্তু আমরা ব্যবহার করি না, নষ্ট জিনিস। কিন্তু এই সেম প্লাস্টিক গুলো কুড়িয়ে যখন রিসাইক্লিং করে কোনো প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, তখন কিন্তু সেটা আমরা গ্রহণ করছি। তার মানে কি শিল্প কাকে বললো? যেমন রাস্তায় একটা মাটি পড়ে আছে, এটা আমরা গ্রহণ করি না, মাটি লাগবে না, কিন্তু ওই মাটিটাকে যখন রিসাইক্লিং করে কোনো মাটির শোপিস কোনো জিনিস তৈরি করা হয়, তখন কিন্তু সেটা আমরা চড়া দাম দিয়ে কিনতেছি। কথাটা বুঝতে পারছি? শিল্প হচ্ছে এই জিনিসটাই। যেমন আমরা এখানে যে এই যে স্কেলটা ব্যবহার করছি, এটা কিন্তু একটা প্লাস্টিক, এটা একটা প্লাস্টিক, ঠিক আছে। এখন ধরেন এই একটা, এটা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিক থেকে, মানে আমরা যে রাস্তায় যে প্লাস্টিক গুলো রাখি, ওই প্লাস্টিক গুলো ফেলে দিই, বা এই অনেক সময় এই প্লাস্টিক গুলোকে রিসাইক্লিং করেই কিন্তু এগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের কোনো প্লাস্টিক যদি রাস্তায় পড়ে থাকে, বা আমরা যদি ধরেন এত বড় একটা প্লাস্টিকের একটা অংশ, এটা কিন্তু আপনি কোনো কাজে লাগে না, আমরা নর্মালি ফেলে দিই বা ইউজ করি না। কিন্তু যখন সেটাকে রিপ্রসেসিং করে, ঠিক আছে, রিপ্রোডাকশন করে যখন কোনো স্কেল তৈরি করা হচ্ছে বা প্লাস্টিক কোনো প্রোডাক্ট তৈরি করা হচ্ছে,
তখন কিন্তু সেটা আমরা গ্রহণ করছি। যেমন ধরেন আপনি একটা জামা কিনবেন, ঠিক আছে, তো এত বড় জামার একটা থান সেটা কিন্তু কেউ কিনবে না, কেন? এত বড় জামার থান দিয়ে কি করবে? যখন সেটাকে প্রসেসিং করে কি রেডিমেড তৈরি করা হচ্ছে ব্যবহার উপযোগী, তখন কিন্তু সেই জিনিসটা সবাই ক্রয় করছে। কথাটা আমি ক্লিয়ার করতে পারছি? তাহলে শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে কি? হ্যাঁ, বইগুলো। যেমন ধরেন বাঁশ আর বেত। হ্যাঁ, বাঁশ আর বেতের অনেকগুলো জিনিস আমরা ব্যবহার করি। তো নর্মাল বাঁশ বেত কিন্তু গ্রামে গঞ্জে গেলে দেখবেন, হ্যাঁ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, রাস্তায় পড়ে থাকে, কেউ ইউজ করেন এটা। কিন্তু যখন সেটা প্রসেসিং করে ব্যবহার উপযোগী করা হচ্ছে, ঝুড়ি বানানো হচ্ছে, ব্যাগ বানানো হচ্ছে, তখন কিন্তু সবাই এটা ব্যবহার করছে। তাহলে শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে কি? প্রকৃতি প্রদত্ত কোন সম্পদকে ব্যবহার উপযোগী করে তৈরি করার প্রক্রিয়াকে শিল্প বলে। কথাটা ক্লিয়ার? শিল্প দুই প্রকার, একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প, একটা হচ্ছে সেবা শিল্প। কিছু শিল্প আছে উৎপাদন করবে, এখন আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলো হচ্ছে উৎপাদনমুখী শিল্প। আবার কিছু শিল্প আছে যেগুলো তোমাকে কি করবে? কোনো কিছু নির্মাণ করতে সাহায্য করবে বা অন্য কোনো কাজে ব্যবহার করে। যেমন ধরেন আমরা যেগুলো নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প জিনিসটা কি? নির্মাণ শিল্প মানে কি? আপনার একটা জমি আছে, আপনি সেখানে একটা বাড়ি করবেন, আপনি মিস্ত্রি এনেছেন, ইঞ্জিনিয়ার এনেছেন, ওরা আপনাকে নির্মাণটা করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে নির্মাণ শিল্প। এখানে তো সে নতুন করে কিছু তৈরি করে নাই, উৎপাদন করে নাই। সে কি জমিটা উৎপাদন করছে? করে নাই। সে কি বিল্ডিংটা উৎপাদন করছে? করেনি। সে তৈরি করেছে। এটা হচ্ছে নির্মাণ শিল্প। তারপর যেমন ধরেন আপনার মোবাইল সার্ভিসিং আছে, ঠিক আছে, মোবাইল সার্ভিসিং এর কাজ করছে সবাই, অনেকে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার একটা এই ধরনের, এটা একটা শিল্প, সেবা শিল্প, ঠিক আছে। তারপর বিনোদন শিল্প আছে। বিনোদন শিল্প কোনগুলো? যেগুলো আমরা টেলিভিশন দেখছি, এখন বিভিন্ন দেখা যায় অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক নতুন নতুন সিনেমা আপলোড করা হচ্ছে, নাটক রিলিজ করা হচ্ছে, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে বিনোদন শিল্প, এগুলোর সাথে অনেক রেভিনিউ অংশ জড়িত আছে। কথাটা এটাও একটা শিল্প। এর মাধ্যমে কিন্তু ওরা টাকা ইনকাম করছে আর আমরা কিন্তু কি করছি? প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছি। তারপর যেমন ধরেন হর্টিকালচার আছে। হর্টিকালচার মানে হচ্ছে ফুল চাষ করা, ঠিক আছে। তারপর ধরেন অনেকে মৌমাছি চাষ করে সেখান থেকে মধু উৎপাদন করছে, বাজারে বিক্রি করছে। এগুলোকে বলা হয় সেবা শিল্প। কথাটা বুঝছেন? এখানে কিন্তু তারা নিজের থেকে কিছু উৎপাদন শিল্প কোনগুলোকে বলবে? সম্পূর্ণ নতুন একটা জিনিসকে প্রক্রিয়া করে নতুন একটা জিনিসে রূপান্তর করা, সেটা হচ্ছে উৎপাদন শিল্পের অংশ, ঠিক আছে। যেমন ফুল চাষ করা, তারপরে ধরেন পর্যটন শিল্প, পরিবহন শিল্প, এগুলো হচ্ছে তোমার সেবা শিল্প। মানে কি? তোমাকে সেবা দিচ্ছে, তার বিনিময়ে তারা তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, ঠিক আছে। যেমন আমরা পরিবহন শিল্পের কথা বললে সেখানে কি কি আসবে? পরিবহন শিল্পের মধ্যে লঞ্চ আছে, স্টিমার ব্যবহার করা হয়, তারপর ধরে নৌকা আছে, স্থলপথের মধ্যে বাস আছে, ঠিক আছে, তারপর তারপর ট্রেন আছে। এগুলোকে বলা হচ্ছে কি? পরিবহন শিল্প। মানে কি? এটা একটা শিল্প, এখানে অনেকগুলো মানুষের, অনেকগুলো কোম্পানি এখানে জড়িত আছে, ঠিক আছে, এবং তারা আমাদেরকে কি করছে? মানে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করছে, আমাদেরকে পারাপার করে দিচ্ছে, বিনিময়ে তারা আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি? সেবা শিল্প। তাহলে আমরা কি বলতে পারি? শিল্পগত এমনি শিল্প পাঁচ প্রকার। ব্যবসা উদ্যোগের ভাষা যদি বলেন, ব্যবসার দিক দৃষ্টিকোণ থেকে শিল্প পাঁচ প্রকার। কিন্তু যখন আপনি মানে এটা এই ধরনের মানে এই প্রেক্ষাপটে বাংলাদেশি শিল্প আলোচনা করলে, বাংলাদেশি শিল্প দুই প্রকার, একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প আর একটা হচ্ছে কি? সেবামূলক শিল্প। তাহলে উৎপাদনমুখী শিল্প কোনগুলো? যে সকল শিল্প সম্পূর্ণ নতুন কোন প্রোডাক্ট তৈরি করে, সেটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প। আর সেবামুখী শিল্প মানে কি? যখন কোনো ব্যক্তি বা কোনো একটি সংস্থা আমাদেরকে আমাদের প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছে, তার বিনিময়ে তারা আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি? সেবামূলক শিল্প। কথাটা বুঝতে পারছি? এরপর আছে অনেক, এরপর হলেও আরো অনেকগুলো বিষয় আছে এখানে। আচ্ছা, উৎপাদনমুখী শিল্পকে আবার চার ভাগে ভাগ করা যায়: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এখন কুটির শিল্প কাকে বলে? একটা পরিবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা 9 জন, মানে কি 10 জন, সরি 10 জন, সর্বোচ্চ 10 জন সদস্য মিলে একটি পরিবার বা একটি যে কোনো পরিবার হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে, মোট 10 জন মিলে যখন সর্বোচ্চ মূলধন 5 লক্ষ টাকার বেশি হবে না, 5 লক্ষ টাকার ভিতর কোনো মূলধন নিয়ে তারা ব্যবসা করছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কুটির শিল্প। এরকম অনেকেই করছে বর্তমান লকডাউনে, অনেকে যেমন অনলাইন বিজনেস করছে, অনেকে খাবার তৈরি করে বাজারে দোকানে অনলাইনে বিক্রি করছে, এগুলো হচ্ছে কুটির শিল্প। মানে কি? অনেকে এরকম আমাদের এখানে এলাকায় অনেকগুলো আছে, যে অনেকজন আছে যে বোন রান্না করে অর্ডার পাওয়ার পর ভাই সেটা গিয়ে কি করে ডেলিভারি করছে। তাহলে এটা হচ্ছে একটা কুটির শিল্পের একটা অংশ, ঠিক আছে, এটা একটা শিল্প। মানে ও একটা কাজ জানে, সেটা আপনাকে আপনার প্রয়োজনীয়তা, আপনার খাবারটা প্রয়োজন, সে আপনাকে তৈরি করে আপনাকে সার্ভ করছে, তার বিনিময়ে সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। তাহলে এটা কুটির শিল্পের একটা অংশ। আবার অনেকে আছে বিভিন্ন অর্নামেন্টস তৈরি করে বাজারে বিক্রি করছে, অনেকে আছে অর্নামেন্টস কিনে এনে বিক্রি করছে, এগুলোকে বলা হয় কুটির শিল্প। মানে এদের মূলধনটা খুব সীমিত, অল্প জিনিস আনবে, অল্প জিনিস সে বিক্রি করবে, এখানে কিন্তু বেশি মূলধন বিনিয়োগ করা হয়নি, যেটা একটা পারিবারিক বিজনেস। এবং এটা সর্বোচ্চ মূলধন হবে 5 লক্ষ টাকা এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। তাহলে যে সকল শিল্পে
সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন এবং সর্বোচ্চ মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওই ধরনের শিল্পকে বলা হচ্ছে কুটির শিল্প। ঠিক আছে, কুটির শিল্প আপনি পূর্ণকালীনও করতে পারেন, খণ্ডকালীনও করতে পারেন। মানে কি, অনেকে আছে পার্ট টাইম হিসেবে অনলাইন বিজনেস করছে, এটা কিন্তু একটা হতে পারে। অনেকে এমনও আছে যে অন্য জব করে পাশাপাশি সে কি করছে, কুটির শিল্প বা আপনার যে যেটা কাজ পারে আর কি, যার যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারে। ঠিক আছে, অনেকে অনেক জিনিস তৈরি করছে, অনেকে বিভিন্ন প্রোডাক্ট সেল করছে অনলাইনে। ঠিক আছে, খাদ্যদ্রব্য সেল করছে, অনেকে বিভিন্ন প্রকার মৃৎশিল্প, মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সেটা বাজারে অনলাইনে বিক্রি করছে। এরকম যা যা হয়, অনলাইনে হোক অফলাইনে হোক, মোটামুটি যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করে পারিবারিক ভাবে বা গুটি কয়েক মানুষ মিলে উৎপাদন করে স্বল্প পরিসরে যে পণ্যগুলো তৈরি করে বাজারে বিক্রি করা হয় সেটাকে বলা হচ্ছে কুটির শিল্প। ঠিক আছে স্যার, আমি কি বুঝতে পারছি? Yes, sir. ওকে, আরেকটা হচ্ছে ক্ষুদ্র শিল্প। এটা অলমোস্ট সেম, শুধু পার্থক্য হচ্ছে ক্ষুদ্র শিল্পে লোক সংখ্যা বাড়বে আর মূলধনের পরিমাণ বাড়বে। ক্ষুদ্র শিল্পে লোক সংখ্যা হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা থেকে শুরু করে 10 কোটি টাকা পর্যন্ত, এবং এক্ষেত্রে শ্রমিকের সংখ্যা হবে 25 জন থেকে 99 জন। যেমন ঠিক আছে, যেমন ধরেন আমরা যখন বান্দরবন যাই বা বিভিন্ন পাহাড়ি এলাকায় যাই, সেখানে অনেকগুলো তাঁতের শাড়ি আমরা দেখতে পাই। তো এরকম কিন্তু কিছু কোম্পানি আছে যারা অনেকজন তাঁতিকে কি করে নিয়োগ করে, এবং সে তাঁতিরা মিলে কি করে এই ধরনের বিভিন্ন পাহাড়ি ঐতিহ্যপূর্ণ শাড়ি তৈরি করে, শাড়ি তৈরি করার পর সেটা পুরো বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা কি করে সাপ্লাই করে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওই 10 জন 12 জন দিয়ে কাজ হবে না, এখানে কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের দরকার আছে এবং অনেকগুলো লোক এখানে জড়িত আছে। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ আপনি দেখবেন, অর্থাৎ আপনার আমরা অনেক সময় মনে করি যে কি যে কোন একটা ধরেন আমি রাঙামাটি গেছি বা কক্সবাজার গেছেন, আপনি দেখছেন বার্মিজ কোনো পণ্য তৈরি হচ্ছে, বিক্রি হচ্ছে, তা আমরা মনে করি কি এটা মনে হয় ওই ব্যক্তিটাই বানাইছে, কিন্তু ও বানায়নি। এটা নিয়ে এদের কিছু কোম্পানি আছে, কোম্পানিগুলো করে কি ওরা ওই ধরনের প্রোডাক্ট গুলো উৎপাদন করে বিভিন্ন বার্মিজ দোকানগুলোতে সাপ্লাই করে। ঠিক আছে, কেউ রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, যেখানে যেখানে উপজাতিরা আছে সেখানে এগুলো কি করা হয়, সাপ্লাই করা হয়। তার মানে কি এটা একটা ক্ষুদ্র শিল্পের অংশ। কারণ একজন দোকানদারের পক্ষে কখনো বানিয়ে বিক্রি করতে গেলে সে লাভ করতে পারবে না, তার লস হবে। কথাটা বুঝছেন? কারণ তাকে কিনে বিক্রি করতে হবে, কারণ সে বানাতে যে পরিমাণ পরিশ্রম তার হবে সে পরিমাণ পণ্য কিন্তু সেল নাও হতে পারে। সেজন্য ক্ষুদ্র শিল্পের মাধ্যমে এটা করা যায়। আবার অনেকে এরকমও আছে ছোট থেকে শুরু করেছে কুটির শিল্প, বাড়তে বাড়তে সেটা এখন ক্ষুদ্র শিল্পে রূপান্তরিত হয়ে গেছে। এরকম অনেকগুলো কোম্পানি আছে যে প্রথমে শুরু করেছিল ধরেন পারিবারিক ভাবে অল্প কিছু বিজনেস টাকা দিয়ে তারা বিজনেস শুরু করেছিল, যে কোনো ধরনের বিজনেস হতে পারে। পরবর্তী সেটা বাড়তে 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 এখন তারা সেটা ক্ষুদ্র শিল্পের অংশ পর্যায়ে চলে গেছে, মানে এখন তাদের পণ্যটার ব্যাপ্তি পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। এরকম অনেক অনলাইন বিজনেস এন্টারপ্রেনার আছে যারা শুরু করেছিল তারা চিটাগাং এ পণ্য বিক্রি করবে, আস্তে আস্তে বিক্রি করতে করতে তাদের পণ্যের প্রসারতা বাড়তে বাড়তে এখন পুরো বাংলাদেশে তাদের পণ্য বিক্রি হচ্ছে। তখন কি হয়, তখন তাদের মূলধন বাড়াতে হয়, পাশাপাশি শ্রমিকের সংখ্যা বাড়াতে হয়। তখন আর ওই 10 জন শ্রমিক দিয়ে তাদের আর কাজ করতে হয় পারে না, তখন তাদেরকে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করতে হয়, তখন সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্র শিল্প। আমি বুঝতে পারছি স্যার। এটা আজকে আমরা ক্ষুদ্র শিল্প পর্যন্ত করাচ্ছি, বাকিগুলো আপনারা বাসায় একটু পর্যন্ত বাসায় পড়বেন। ঠিক আছে, বাকি ক্লাস আমরা নেক্সট ক্লাসে করাবো, কারণ আমাদের কি জুমের টাইম প্রায় অলমোস্ট শেষের পথে। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরশুদিন 7:30 ক্লাস হবে, সায়েন্স ক্লাস আর হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস। ঠিক আছে, আর আগামী সপ্তাহ থেকে আপনাদের পুরোদমে অফলাইন ক্লাস শুরু হবে, সবাইকে একটু ইনফর্ম করে দেবেন। ঠিক আছে।